আমি রিসেন্ট কট খাইছি। এই ছবিটা নিশ্চয়ই আপনারা দেখছেন। আমাকে কট দেওয়া হয়েছে, এরকম বিশ্রীভাবে নগ্নভাবে অনেকে সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করেছে। তো এই ঘটনাটা আপনাদের সবাইকে আমার বলা উচিত, কারণ আমার অনেক ফ্যান, আমার অনেক যারা ফলোয়ার, আমার পেজে যারা ফলো করে এবং আমাকে যারা চেনে, এমন অনেক মানুষের কাছে ছবি বা ভিডিও গিয়েছে, যার কারণে আমি মনে করছি যে এই বিষয়টা নিয়ে আমার সবাইকে সত্য ঘটনাটা খুলে বলা দরকার। দেখুন, আপনারা জানেন 5ই আগস্টের পরে দেশ মোটামুটি একদম অস্থিতিশীল একটা পরিস্থিতিতে চলে যায়। আইন আদালত সবকিছু কোলাপস করে, তো মানুষের নিরাপত্তা অনেকটা বিঘ্নিত হয়। সারা দেশে বিভিন্ন জায়গায় ডাকাতি, চুরি, ছিনতাই, রাহাজানি এসব কিন্তু বেড়ে যায়। 17ই আগস্ট হঠাৎ করে এক দল মানুষ, লাইক 25-30 জন অল্প বয়সী, অলমোস্ট সবাই 20, 22, 25, 30-এর মধ্যে বয়স, সে আমার অফিসে, আমার শোরুমে হানা দেয়। তারা শোরুমটা লুট করার একটা মানসিকতা নিয়েই আসে। তো অফিসটা তালাবদ্ধ ছিল। অফিসের নিচে আমাদের অফিসের যিনি অ্যাডমিন, ওনাকে তারা পেয়ে যায় এবং অফিস খোলার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু অ্যাডমিন সাহেব বলে যে চাবি আমার কাছে নেই। তো আমাকে কল দেওয়া হয়, তাদেরকে বললাম আমি আসছি। ঘটনার আকস্মিকতায় আমি আমার কোনো ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কাউকে আমি কল দেইনি, কাউকে আমি ডাকিনি আমার সাথে। আমি ভাবলাম এই সিচুয়েশনে প্রশাসনকে ডাকাটা আমার ভালো হবে। আমি নেভি কল সেন্টারে কল দিলাম আর জরুরি সেবা 999-এ কল দিলাম। আধা ঘন্টার মধ্যে বা 40 মিনিটের মধ্যে দুই জায়গা থেকেই টিমটা চলে আসলো। আমি আসলে আসতে একটু দেরি করেছি। তারা এই সময়ের মধ্যে বলতে শুরু করেছে আমরা ওনার কাছে টাকা পয়সা পাই। নেভির যিনি অফিসার ছিল এই টিমটার দায়িত্বে, উনি বললেন যে আপনাদের প্রতিনিধি 2 জন পাঠান, আমরা অফিসে বসে এটা শুনি আগে। কিন্তু দেখা গেল যে তারা সবাই অফিসে ঢুকে পড়তে চায়। তখন নেভির অফিসার বললেন অফিসটা তালা মারেন, আমরা থানায় গিয়ে এটা সলিউশন করব। তো অফিসারদের গাড়িতে আমাকে বসতে বললো, আমরা বসলাম। ভ্যানে তোদের 3 জনকে তোলা হলো, থানায় যাওয়া হলো। ওসি সাহেবকে, নেভির যিনি দায়িত্বে ছিলেন এই টিমটার দায়িত্বে, তিনি বললেন ওসি সাহেবকে যে এই জিনিসটা একটু শুনেন, দেখেন কি অবস্থা, এটার একটা সমাধান করেন। নেভি অফিসাররা চলে যাচ্ছিল। সেই মোমেন্টেও তারা স্টুডেন্ট পরিচয় এবং আন্দোলনকারী পরিচয় দিয়ে নেভি অফিসারদেরকে এনিওয়ে প্রভাবিত করে। তো নেভির কয়েকজন আবার ফিরে এসে আমাকে ওসি সাহেবের রুম থেকে বাইরে বের করে থানার গেটে দাঁড় করিয়ে একটা ছবি তোলে। এটা মূলত আমাকে বেইজ্জতি করার উদ্দেশ্য ছিল। এটার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে সব জায়গায় ছড়িয়ে দেয়। ওসিকেও তারা প্রভাবিত করে ফেলো, যেহেতু এখানে আমি একা এবং ওরা এই 25-30 জন। সব মিলিয়ে থানার ওসিকেও আন্দোলনকারী পরিচয় এবং নানান পরিচয় দিয়ে ওসিকেও প্রভাবিত করে ফেললো এবং ওসিকে তারা বললো আমার মোবাইলগুলোকে সিজ করে নিতে। থানায় ঢোকার পরে কাউকেই আমি কল দিতে পারিনি, ইভেন মেসেজ করতে পারিনি, ইভেন আমার পরিবারকেও আমি জানাতে পারিনি। আমার মোবাইলগুলোকে সিজ করে নেওয়া হয় এবং ওসি সাহেবের রুমে বসেই আমার সাথে দর কষাকষি করে। তারা বিভিন্ন জন বিভিন্ন অ্যামাউন্ট লিখে এবার বলে 5.5 লাখ টাকা আমাদেরকে দিতে হবে। তখন ওসি সাহেবকে তারা বুঝায় যে আমরা সত্যিকার অর্থেই টাকা পাই। ওসি সাহেবকে আমি বললাম যে ডকুমেন্ট তো অবশ্যই থাকবে, কেউ 5 টাকাও ডকুমেন্ট ছাড়া লেনদেন করে না, অতএব ডকুমেন্ট থাকবে। টাকার ডকুমেন্ট নিয়ে আসুক, তারা 1 টাকা পেলেও আমি 1 টাকা দিব, 1 লাখ পেলে 1 লাখ দিব, যেটা পাই সেটা দিব, কোনো অসুবিধা নেই। পুলিশ কাস্টডি, থানার কাস্টডিতে আমাকে আটকে ফেলা হলো এবং থানার কাস্টডিতে আমি বেলা 3টা থেকে নিয়ে সন্ধ্যা অবধি আটকা। সন্ধ্যা নাগাদ আমার কিছু রিলেটিভ এটা জানতে পারে। এর মধ্যে ওদেরকে আমি বলে দিলাম যে তোমরা মামলা করো, তোমরা যদি টাকা পাও তোমরা মামলা করো, কোর্টে প্রমাণ করো, কোর্টে প্রমাণ করে যদি তোমরা 50 টাকা পাও 50 দিব, 50 লাখ পেলে 50 লাখ দিব, আগে পাও কিনে সেটা প্রমাণ করো। এটা কি অন্যায় হচ্ছে না? তাদেরকে এই ধরনের কোশ্চেন করলাম, তারা কোনো কথাই শুনবে না। তারা আমাকে নানান রকম হুমকি দেয়, আপনার গাড়ি পুড়িয়ে দিব, শোরুম লুট করে নিয়ে যাব, বাড়ি পুড়িয়ে দিব, আপনাকে পুড়িয়ে দিব বের করে, আপনার উপরে হামলা করব, আপনাকে পিটিয়ে মেরে ফেলবো, এই টাইপের অনেক অনেক কথা এক একজন এক এক রকম বলেছে। আর আমি চুপচাপ সহ্য করেছি। আমার ভরসা ছিল একমাত্র আল্লাহ। এভাবে দর কষাকষি করে ওরা 5.5 লাখ থেকে 3.5 লাখ, তারপরে 3 লাখ, তারপরে 2.5 লাখ, তারপরে 2 লাখ, তারপরে 1.5 লাখ, তারপরে 1 লাখ, এইভাবে করে তারা আস্তে আস্তে কমাচ্ছে। রাত 11:30, 12টা বেজে যায়। আমি সেই সময় থানা থেকে বের হই। তাদের সবাইকে ডাকা হয়েছিল গত 28 তারিখে। তো আমার যারা ভাই ব্রাদার যারা এই ঘটনাটা শুনেছে, তারা শোনার পরে তো প্রচন্ড রেগে গিয়েছে। এটার একটা প্রতিশোধ তারা নিবে, আইনি প্রক্রিয়ার প্রতিশোধ এবং আইনের বাইরে গিয়েও যে প্রতিশোধ নেওয়া যায় সেটা তারা নিতে চায়। তো আমি তাদেরকে নিবৃত্ত করেছি যে ছেলেটা এই ঘটনাটা ঘটিয়েছিল, এই ছেলেটা যে ছেলেটা নেতৃত্ব দিয়েছিল, এই ছেলেটা আমার এই অফিসেই কাজ করত সেলস প্রতিনিধি হিসাবে এবং আজ থেকে 1.5 বছর আগে প্রোডাক্টের টাকা মানুষের কাছ থেকে নিয়ে খেয়ে ফেলে। আর আমি তখন তাকে অফিস থেকে বহিষ্কার করি। শুধু তাই না, আমরা একটা মিটিং করছিলাম রাত্রেবেলায় এবং তাকে বলা হয়েছিল যে এই মিটিং শেষ হতে হতে তুমি টাকাটা হাজির করবা। তাকে বসিয়ে রাখা হয়েছিল অফিসে একটা রুমের মধ্যে। সে 999-এ কল দিয়েছিল। তো 999-এ কল দিলে সোনাডাঙ্গা থানারই একজন সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তার টিম নিয়ে সেখানে যায়। যাওয়ার পর উনি যখন শুনলেন সবকিছু, তখন ওই ছেলে পুলিশের কাছ থেকে সময় নেয় 2 দিন, যে 2 দিনের মধ্যে সে টাকা ব্যাক করবে।
কিন্তু 2 দিনের মধ্যে সে আর টাকা ব্যাক করে না। তো সেই রাগটা হয়তো সে পুষে রেখে সময়ের অসৎ ব্যবহার করতে চেয়েছে, সুযোগের অপেক্ষা করেছে এবং তাকে ইনফ্লুয়েন্স করেছে যারা, তাদের ব্যাপারে আমি খোঁজ পেয়েছি। এবং আইনি প্রক্রিয়ায় 4-4টে মামলা হয়, কোনোটাই মিথ্যা না, সত্য মামলা হয়। একটা হচ্ছে চাঁদাবাজির, আর একটা হচ্ছে হুমকি, হত্যার হুমকি, সম্পদ নষ্ট করার হুমকি, এই হুমকির মামলা। তৃতীয় হচ্ছে মানহানি মামলা। আর চতুর্থত হচ্ছে যাদের টাকা সে আত্মসাৎ করেছিল তাদের টাকা তো সে দেয়নি, তো সেটা অর্থ আত্মসাতের মামলা। সব মিলে 4টি মামলার একটা প্রক্রিয়ায় আমরা গিয়েছিলাম, সেটার জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছিল, কিন্তু ছাত্র প্রতিনিধিরা থেকে এটাকে একটা সলিউশন করে দিয়েছে। আমার সাথে 40-50 জন মানুষ সেদিন থানায় গিয়েছিল, যারা ভাই ব্রাদার বন্ধু বান্ধব, তাদের মধ্য থেকে 10-15 জনকে থানার ভিতরে ঢোকার অনুমতি দিয়েছিলাম আমি, বাকিদেরকে বলেছিলাম তোমরা থানার বাইরে থাকো। তো তারা থানার বাইরেই ছিল, 10-15 জন থানার ভিতরে ছিল। কোনো হাঙ্গামা হোক আমি এটা চাই না। দেখেন, আমি ধর্মপ্রাণ একজন মানুষ, ধর্ম মানি। তো আমার ধর্ম, হাদিস এবং কোরআন অনুযায়ী যখন কোশ্চেন আসে ক্ষমতা আছে, তুমি প্রতিশোধ নিবা নাকি ক্ষমা করবা, তখন কিন্তু ক্ষমাটাকেই হাদিস শরীফে গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমি এই ক্ষেত্রেও ক্ষমাটাকেই গুরুত্ব দিয়েছি, কোনো ধরনের মারামারি বা এই ধরনের সিচুয়েশন না হয় সেটাই আমি চেয়েছি। এবং আইনি প্রক্রিয়া আমি তাদের বিরুদ্ধে কোনো মামলাই করিনি, তারা ক্ষমা চেয়েছে বিনয়ের সাথে, যার কারণে আমি ক্ষমা করে দিয়েছি। নিজেদের মধ্যে একটা ভুল বুঝের কারণে সৃষ্টি হয়েছে। আসলে সে আমাদের ভাই ছিল, ভাই আছে, ভাই থাকবে, তার প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। আমার কাছে আমি সবার পক্ষ থেকে ভাই হিসেবে খালিদ ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি। সবাই সতর্ক থাকবেন। কথা কাটাকাটির কারণে অনেক আগের পুষে রাখা রাগ, জমি জামা অথবা টাকা পয়সা নিয়ে অথবা একই এলাকায় চলাফেরা করতে গেলে অনেক সময় মতানৈক্য হয়, সেই মতানৈক্যের কারণে একজন আরেকজনের প্রতি ক্ষুব্ধ। আইন, আদালত, প্রশাসন অনেকটা নম্র পজিশনে আছে, প্রশাসন অনেকটা পাওয়ারলেস অবস্থায় আছে। এই সিচুয়েশনে দুর্বলের উপরে কিন্তু চাপ প্রয়োগ করা হচ্ছে। তো আপনারা সবাই দলবদ্ধ থাকবেন, চেষ্টা করবেন যে দলাদলি রেশারেশি এগুলো বাদ দিয়ে কিভাবে সুন্দরভাবে সহাবস্থান করা যায়। আর যারা ক্ষমতার অপব্যবহার করতে চান, আপনার একটু শক্তি আছে, শক্তি খাটাতে চান, তাদের কাছে আমার মেসেজ হচ্ছে, মনে রাখবেন, যত বড় ক্ষমতাসীনই হোক না কেন, অন্যায়কারী তার প্রতিশোধ পেয়ে যায়। ইউনিভার্স তাকে ফিরিয়ে দিবে, ভিন্ন ভিন্ন রূপে ফিরিয়ে দিবে। অনেক ক্ষমতাধর ব্যক্তি অন্যায় করার কারণে, অবিচার করার কারণে, দুর্বলের উপর অত্যাচার করার কারণে দেখেন তাদের অবস্থাটা কি হয়েছে। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনার ক্ষমতা থাকতেও যদি আপনি ক্ষমা করতে পারেন, মিলেমিশে চলতে পারেন, সেটাই কিন্তু সমাজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, ব্যক্তি জীবনের জন্য ভালো। এই শক্তি, পেশি শক্তি, এটাকে অন্যায়ভাবে প্রয়োগ করতে যেন না, কারণ সময় ঘুরে দাঁড়ায় এবং এটা ভিন্ন রূপে আপনার উপরে ফিরে আসবে, দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ হয়ে। তখন সেটা সহ্য করা আপনার জন্য অনেক কঠিন হবে। ভিডিওটি শেয়ার করবেন যেন বিষয়টা মানুষ জানতে পারে এবং মানুষ সবাই সতর্ক হয়, কারণ এই ধরনের ঘটনা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে, কোনোটা জানা, কোনোটা অজানা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।